আসুক, কি করা যাবে? সেন্ট্রাল বাহিনী আসলে আসবে। সেন্ট্রাল বাহিনী আসা মানেই নির্বাচনে সন্ত্রাস হবে না, নির্বাচন ত্রুটিহীন হবে, নির্বাচনে প্রক্সি হবে না, নির্বাচনে চুরি হবে না, এটাই মানতে রাজি না। আপনার ভোট তৃণমূল নেতা দিয়ে আসবে, আপনার বাড়িতে ফোন আসবে, বাড়ি থেকে বেরোবেন না, আপনি কি করবেন? যেখানে যেখানে তৃণমূলের বিরুদ্ধে ভোটার আছে সেখানে তৃণমূল তার আগের থেকে সন্ত্রাস, এখন থেকে সন্ত্রাস শুরু করেছে সেখানটায়। এই বহরমপুরে শুরু করেছে। এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাদের যদি ভোট না দেওয়া হয় তাহলে আগামী দিনে কোনো সাহায্য পাওয়া যাবে না। যারা মিউনিসিপ্যালিটির কর্মচারীদেরকে বলা হচ্ছে ভোটে না খাটলে চাকরি চলে যাবে। যারা ব্যবসাদার তাদেরকে বলা হচ্ছে তোমরা খালি বলো, আমাদের ক্যামেরা যাবে, তোমরা বলবা উন্নয়ন হয়েছে, সব ভালোবাসি আমরা, অল ইজ ওয়েল, এটা বলতে থাকো। এটা ছোট আকারে হচ্ছে দিদির মডেল। সারা পশ্চিমবঙ্গে এই মডেলই চলবে। সেন্ট্রাল বাহিনী আসুক আর না আসুক, মানুষের নিজের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করতে নিজেকে বেরিয়ে আসতে হবে। এই তৃণমূল নামক তথাকথিত কাপুরুষদের যে দল, চোরদের যে দল, এই কাপুরুষদের উপরে, কাপুরুষদেরকে আপনারা দেখে ভীত হবেন না। এটা বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষকে বলতে চায়। এটা এইগুলোই করবে আগামী দিনে। আমার তো ভাই দাঙ্গা লাগবে, দাঙ্গা লাগানো হবে। অধীর চৌধুরীকে হারাতে গত লোকসভা নির্বাচনে দাঙ্গা লাগানো হয়েছিল। তৃণমূল দলের বিধায়ক পরে সেটা স্বীকার করেছে। কারণ হিন্দু ভোট বিজেপির দিকে চলে যাও, অধীর চৌধুরী হেরে যাও, সেই পরিকল্পনা মমতা ব্যানার্জি নিজে করেছিল। একটা মুখ্যমন্ত্রী হয়ে সে দাঙ্গা লাগিয়েছিল এই বহরমপুরের লোকসভায় আমাকে হারাতে, এই মুর্শিদাবাদ জেলায় আমাদেরকে হারাতে। আগামী দিনেও এই মুর্শিদাবাদ জেলায় আবার দাঙ্গা লাগানোর ব্যবস্থা করে হিন্দুদেরকে বলবে তোমরা বিজেপির দিকে পালাও, অধীর চৌধুরীকে হারাতে হবে। ঠিক এইভাবেই সারা বাংলা জুড়ে এই মডেল চলছে। আমি দাঁড়ালে আমাকে হারানোর স্কিম এখন থেকে তৈরি হয়ে গেছে। যেভাবে গত লোকসভায় আমাকে হারানো হয়েছিল হিন্দু মুসলমানের বিভাজন করে, সারা বাংলায় হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি চালু করে দিয়েছে দিদি, পরাজয়ের হাত থেকে বাঁচার জন্য। কি করবে? লড়তে পারে। তৃণমূল প্রার্থী ঘোষণা করার পরে যখন অভিযোগকে আমাদের বেলডাঙ্গাতে দাঁড়ানো, তখন কিন্তু তিনি বলছেন না আমি বেলডাঙ্গাতে দাঁড়াবো না, আমি দাঁড়াবো নওদা। ভয় পাচ্ছে, তাহলে হয় ম্যানেজ হতে পারতে, ম্যানেজ হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আখড়ে তৃণমূলের সঙ্গে হুমায়ুনের তেমন কিছু দূরত্ব নেই। আগে তৃণমূল করতো দিদির কথায় দাঙ্গাও করিয়েছে, ফলে দূরত্ব, যা কিছু দূরত্ব সেটা আপাতত দৃষ্টিতে তো দূরত্ব নয়, দেখতে পারেন পরে। এখন যারা দূরত্ব মনে হচ্ছে আগামী দিনে নাও থাকতে পারে, তাই হয়তো রবিল চৌধুরীকে ছেড়ে দিল। ভোটের মুখে পুরনো মেয়ে দিলীপ ঘোষ একের পর এক গরম বক্তব্য দাবানো দিলীপের। সভা থেকে আইসিএ হুঁশিয়ারি যে তৃণমূলের সঙ্গে কাজ করুন, না হলে গুলি করুন। কি বলছে কে বলছে, আইসিএতে আমরা কি বলবো? তৃণমূল আর বিজেপির মধ্যে তো নাটক চলে, এরকম চলবে। এখন জুবানি যা হবে, ভাষণের যুদ্ধ হবে, মন্তব্যের যুদ্ধ হবে, এগুলো নিয়ে আমাদের ইন্টারেস্ট। আমরা বাংলার মানুষের ভালো কিসে, বাংলার মানুষের কি দরকার, বাংলার মানুষ কোথায়, বাংলা মানুষকে কোথায় ঠকানো হয়েছে, বাংলার মানুষের সঙ্গে কোথায় অন্যায় করা হয়েছে, বাংলাকে কিভাবে বঞ্চিত করেছে, তার লড়াই আমাদের। চলে যাবেন না, নজর রাখবেন। মমতা ব্যানার্জি আমার মনে ভয় পাচ্ছে, মমতা ব্যানার্জি মানে বিজেপিকে অকারণে ভয় পাচ্ছে, তার নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে, তার বডি ল্যাঙ্গুয়েজ সে কথা মনে হচ্ছে। সে তো বিজেপিকে ভয় পাওয়ার কিছু কারণ আছে বলে আমরা তো মনে করি না। সংগ্রামে কে গার্ড দেয় আমার জানা না, কে গার্ড দেয়। দিদি তো জানে যে ভোট কি করে লুট হয়। পঞ্চায়েত ভোট আপনি করেন, নগরপালিকা ভোট করেন, তখন তো কাউকে ঢুকতেই দেন না স্ট্রং রুমে। দিদির ভোটে অর্থাৎ পঞ্চায়েত ভোটে স্ট্রং রুমের যেটা, সেখানে বিডিওরা ব্যালট ভোট দেয়, বিডিওরা ব্যালট ভোট দেয়, সেখানটায় ছাপিয়ে ব্যালট ভোট দেয় দিদির লোককে জিতানোর জন্য। তো দিদি সেই রকমের স্ট্রং রুম করে অভ্যস্ত। এখন সব স্ট্রং রুমে যদি মনে করেন আপনি আপনার ব্যালট ভোট দিবেন, তা হয়তো নাও হতে পারে, তাহলে দিদি দুশ্চিন্তা বাড়তে পারে। নির্বাচন কমিশনের নির্দেশ খুব চিন্তার বিষয়। জানি না কত মানুষের নাম বাদ যাবে, কত মানুষ তাদের বৈধ ভোটার তালিকা থেকে তাদের ভোট দেওয়ার অধিকার হারাবে, জানি না। এটা নিয়ে আমরাও খুব দুশ্চিন্তা, যে দেখা যাক কত কি বার হচ্ছে। তারপরে নাকি ট্রাইব্যুনালে যেতে পারবে বলছে, সেটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এটা
মানে একটা দুঃস্বপ্ন বাংলার মানুষের কাছে, একটা বিরাট অংশের মানুষের কাছে, যে এসআইআর নামে এই বাংলায় যেটা হলো বা হচ্ছে সেটা কিন্তু বাংলার বহু মানুষের বৈধ ভোটার দেওয়ার হওয়ার সুবাদে তার যে নাগরিক অধিকার, তার যে ভোট দেওয়ার অধিকার, সেখান থেকে তাকে বঞ্চিত হতে পারে। তা বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আগেও বলেছি, আজও বলছি, আপনি সুপ্রিম কোর্ট যান, দরকার হলে আপনি এইভাবে যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট হয়, তাহলে সেই ভোট বয়কট করার আহ্বান জানান। সিভিক ভলেন্টিয়ার তো মমতা ব্যানার্জির সরকারের আজকে সবথেকে বড় ভোট প্রচারক, সবথেকে বড় ভোট প্রচারক। কারণ তাদের নিজেদের চাকরি হচ্ছে অনিশ্চিত। তারা জানে তৃণমূলের দালালি না করলে আমাদের চাকরি থাকবে না, এই ভয়টা থেকে দেখানো হয়। তাদের জীবনে কোনো নিশ্চয়তা নাই, তারা সবাই অস্থায়ী, তাদেরকে স্থায়ীকরণ করা হয়নি। কেন করা হয়নি? অস্থায়ী থাকলে কথা শুনবে, স্থায়ী হলে কথা শুনবে না, তাই স্থায়ী করা হয়নি। তাদেরকে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করা হবে। এটার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করব। জলপাই পোশাক কি রাজ্য পুলিশের পোশাক? যদি হয় তাহলে তারা রাজ্যের পুলিশ। তাদের পরিচয় কি আমরা জানতে চাইবো আগামী দিনে। আক্রান্ত সরকারি কর্মচারী, ভোটের মধ্যে সরকারি কর্মীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। খুব স্বাভাবিক কথা, এটা তো যা খুঁজে তাই করছে না। মানে আমাদের লোকরা দেওয়াল হোয়াইট ওয়াশ করছে, গিয়ে নাম লিখে দিচ্ছে। প্রতিবাদ করতে যাচ্ছে, তখন স্থানীয় প্রশাসন বলছে আপনি তো পারমিশন নিয়ে আসেননি বাড়ির মালিকের। আচ্ছা, বাড়ির মালিকের পারমিশন নিয়ে কি টিএমসিরা করছে? সেটা কিন্তু পুলিশ বলছে না, সেটা কিন্তু প্রশাসন বলছে না। অর্থাৎ সন্ত্রাস, বেআইনি কাজ, যেটার বিরুদ্ধে নির্বাচন কমিশন বলছে আমি ফুল প্রুফ, অর্থাৎ সমস্ত কিছু ব্যবস্থা নেব, সেটা শতছিদ্র। দেখুন, আসাউদ্দিন ওয়াইসিকে আমি চিনি, পার্লামেন্টের ভালো বক্তা, উনি শিক্ষিত মানুষ। তার খেয়ে দিয়ে কাজ করেনি, হুমায়ুন কবিরের সঙ্গে জোট করতে এসছে কেন আমি জানি না। এখন তিনিও মুসলিম ভোটের উপর নির্ভর করেন, আমাদের এখানে তারাও মুসলিম ভোটেও নির্ভর করে। তারা মনে করছে এখন তো সব মুসলিম ভোট তাদের পক্ষে চলে যাবে, কিন্তু বাংলার মুসলমান তাদেরকে কতটা গ্রহণ করবে আমার জানা নাই। এর আগেও ওয়াইসি বিভিন্ন জায়গায় বাংলায় চেষ্টা করেছিল, পারেনি। এখন সাকরেতকে নিয়ে চেষ্টা করছে, করলে করবে। এখানকার মুসলমান সমাজ সচেতন, তারা শিক্ষিত, তারা ধর্মনিরপেক্ষ বলে আমি বিশ্বাস করি মনে প্রাণে। হুমায়ুনের দলের প্রার্থী তৃণমূল নেতা দক্ষিণ কাঁথিতে প্রতিবায়নের নাম ঘোষণা। দক্ষিণ কাঁথিতে কাঁথি 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 দক্ষিণ কাঁথিতে প্রতিবায়নের নাম ঘোষণা আম জনতা উন্নয়ন পার্টি। তারপরে নাটকীয় মোড়, জানেন না দাবি প্রতিবায়ন, তিনি জানেন না ওনাকে প্রার্থী করার জন্য। কি করবো? ওই পার্টি ওই রকমই পার্টি, আমি কি করবো? এটা কি পার্টি? তো ওই রকমই পার্টি। এটা কি পার্টি তো নয়, এটা ঠিক, এটা হল্লা পার্টি হয়েছে। একটা চিৎকার চাচামেচি করে কিছু একটা বাজার গরম করে টিভিতে দেখিয়ে দাও, আর যত টিভিতে দেখাবে তত শুনতে পাবেন এরকম, কত কাহিনী শুনতে হবে। তখন তাহলে আপনার টিভিতে দেখিয়ে যান, তাহলেই হবে। কাহিনী যদি শুনতে যান, টিভি দেখিয়ে যান। হবেই, শাসক দল তো এর আগেও করেছে। শাসক দল তো চাইছে এটা না। শাসক দল চেয়েছিল এসআইআর কাণ্ডকে এনআরসির কাণ্ডে রূপান্তরিত করতে। এর আগে এনআরসি তাকে ক্ষমতায় আসার রাস্তা পরিষ্কার করে দিয়েছিল, অথচ এনআরসি কোথাও হয়ওনি, হবেও না। ঠিক একইভাবে এসআইআর, এখন তো এনআরসির হাতিয়ার নাই। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে, এখন তার কাছে হাতিয়ার এসআইআর। এই এসআইআর প্রক্রিয়া যখন চলছে, তখন কিন্তু মানুষের পাশে দাঁড়ায়নি এই তৃণমূল, মনে করে দেখুন। তখন এই তৃণমূলের 90,000 কর্মচারী এই সরকারের, তারা কিন্তু তখন মানুষের পাশে দাঁড়ায়নি। তখন দিদি তাদেরকে বলেনি আপনারা সহযোগিতা করুন যাতে একটা মানুষের নাম বাদ না যায়। তখন উল্টে বিডিও অফিসে হামলা, এখানে হামলা, সেখানে হামলা করে এসআইআর, নির্বাচন কমিশন ভার্সেস দিদি, অর্থাৎ প্রো এসআইআর নো এসআইআর, এই জায়গায় নির্বাচনটাকে নিয়ে যেতে চাইছে। যেমন 2021-এর প্রো এনআরসি নো এনআরসি এই ন্যারেটিভে নির্বাচন করা হয়েছিল, এবার সেটা করার চেষ্টা করা হচ্ছে। একটা বিতর্ক দেখা গেল, 150 মিটার দূরে শৌচালয় হেঁটে যেতে বাধ্য হওয়ার একটা শাসকদল মূর্ছবিদ্ধ।
হৃদরোগে তার মৃত্যু হয়। পাঁচতলার শৌচালয় নিয়ে যেটা বললেন না, সেটা প্রশ্ন করি, মরে গেল আর কি, সুলভ শৌচালয় হাঁটিয়ে নিয়ে গেল। এই হচ্ছে দিদির আরজিকর, এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। এরপরে মানুষ আরজিকর আতঙ্কে চিকিৎসা করতে যাবে না। আরজিকর এখন একটা মৃত্যুর ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণ করে মৃত্যু হয়, ধর্ষণ করে মৃত্যু হয়, লিফট সে ক্ষেত্রে মেরে দেয়, বাথরুমের অভাবে, শৌচালয়ের অভাবে বৃদ্ধ বৃদ্ধার মৃত্যু হয়। আরজিকর এক জমপুরিতে রূপান্তরিত হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলার মানুষের কাছে একটাই হাতিয়ার, যে হাতিয়ার ব্যবহার করে এই অব্যবস্থা থেকে রক্ষা পাওয়া যায়। এই রকমের এক মৃত্যুপুরী থেকে বাংলাকে বাঁচানো যায়। যে মুখ্যমন্ত্রী বলে আমি দুয়ারে দুয়ারে স্বাস্থ্য দেব, তাকে বলি হাসপাতালে স্বাস্থ্য দিন আগে। আপনি তো কোনদিন আরজিকরে চিকিৎসা করতে যান না, আপনার খোকাবাবুও যায় না। খোকাবাবুর অসুখ হলে সিঙ্গাপুর যায়, খোকাবাবুর অসুখ হলে আমেরিকা যায়, খোকাবাবুর অসুখ হলে দুবাই যায়। আর সাধারণ মানুষ তাদেরকে আরজিকর যেতে হয়, পিজি যেতে হয়, নীলরতন যেতে হয়। তাই আপনারা তো বুঝবেন না এই হাসপাতালগুলোর নরক যন্ত্রণা। যে কোনো হাসপাতালে চলে যান, একই জিনিস দেখবেন। গ্রামীণ যে হাসপাতালগুলো ব্লকের, সেখানে নেবুলাইজার তো থাকে না। নেবুলাইজার মানে নিঃশ্বাস নেবার করে, হার্টের অ্যাটাক হলো, নিঃশ্বাস নেবার নেবুলাইজার নাই, তাকে দূরে হাসপাতাল আনতে তার মৃত্যু হয়। বাংলায় শুধুমাত্র চিকিৎসার অভাবের কারণে কত লক্ষ মানুষের মৃত্যু হয়, তার তদন্ত করে তালিকা তৈরি করা উচিত। এটা আগামী দিনে এই দাবি আমাদের থাকবে। আজকে যে 28 লক্ষ নামের মধ্যে যেটা জানা যাচ্ছে, প্রায় কমিশন সূত্রে 10 লক্ষ নাম বাদ যাচ্ছে। এই বৈধ ভোটার যদি বাদ যায়, দেখুন তারা বৈধ কি অবৈধ সেটা তো আমার বলার ক্ষমতা নেই। আমি তো বলতে পারবো তারা অবৈধ বা বৈধ, কিন্তু আমাদের যেটা আশঙ্কা, বহু বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে শুধুমাত্র টেকনিক্যাল এররের জন্য। যে সমস্ত সংশোধনীগুলো বিডিও, এসডিও, ডিএমরা করতে পারতো আরামসে আরামসে আরামসে, বিডিও, এসডিও, ডিএমদের একটু তৎপর করলে এগুলো ঝঞ্ঝাট থাকতো না। সেগুলো না করে নাটক করতে হবে, তাকে বাজার গরম করতে হবে, সুপ্রিম কোর্টে যেতে হবে, সব কিছু করে জটিল অবস্থা তৈরি করে খিচুড়ি পাকিয়ে, জট পাকিয়ে এবার বলবে আমি তো আগেই বলি তাই তোমাদের জন্য লড়েছিলাম, আমি তোমাদের জন্য লড়তে চাই তাই লড়েছিলাম, এই দেখো আমি উকিল হয়েছিলাম, আজও প্রতিবাদ করছি। কিন্তু রাহুল গান্ধী যখন প্রথম এসআইআর নিয়ে আন্দোলন শুরু করলো, এই দিদি তাতে অংশগ্রহণ করেনি, রাহুল গান্ধীর একটা কথা বলেনি। সেদিন রাহুল গান্ধী বলে দিয়েছিল এসআইআর করার মধ্য দিয়ে এ ভারতবর্ষে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, অন্তর্ভুক্তির প্রক্রিয়া নয়। ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে এই এসআইআরে, অর্থাৎ ডিলিশনকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, ইনক্লুশনকে নয়। রাহুল গান্ধী সেই কথা আজ অক্ষর অক্ষর প্রমাণিত হচ্ছে। তৃণমূল নেত্রী বলছেন যে বৈধ ভোটারদের যদি বাদ যায় তাদেরকে আইনি সহায়তা দেবে। কি আইনি সহায়তা দেবে? বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যতক্ষণ পর্যন্ত লাস্ট ভোটারের নাম না উঠবে আমি ততক্ষণ ভোটার লিস্টের নামই তুলব না। সব থেকে আগে নাম তুলে বসে আছে সে। কি আইনি সাহায্য করবেন? আপনি ট্রাইব্যুনাল যাবেন, আপনি আরেকবার সুপ্রিম কোর্ট যান, আবার সেখানটা গিয়ে আপনার আশেপাশে কোটি কোটি টাকা দিয়ে সমস্ত ব্যারিস্টারদের রেখে একটা সবার করে আসুন। আপনার তো উচিত এখন সুপ্রিম কোর্টে আবার যাওয়া, কারণ আপনি তো জট পাকিয়েছেন। সুপ্রিম কোর্টে আপনার কারণে এই বিচারাধীন হলো ব্যাপারটা, তার আগে তো বিচারাধীন ছিল না। আপনি গেলেন, বিচারাধীন হলো, বিচারাধীন হলো, ঝঞ্ঝাট আরো বাড়লো। কি করলেন আপনি? কাজের থেকে অকাজ করেছেন আপনি। এবার যান আবার সুপ্রিম কোর্টে। আর না হলে আপনার কথা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না একটা বৈধ ভোটারের নাম বাদ থাকবে আমি ততক্ষণ নাম তুলব না। আমি বলবো যতক্ষণ পর্যন্ত একটা বৈধ ভোটারের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত বলুন আমি মমতা নিয়ে ভোটে দাঁড়াবো না। তবে না বাহাদুর আপনি? মানুষকে ঠকিয়ে রাজনীতি। মমতা বলছেন